আমাদের আজকের ক্লাসটা শুরু করি। সাহিত্যের লেকচার 2-তে আমাদের আজকের টপিক থাকবে সৈয়দ আলাওল ও ভারতচন্দ্র রায়মার্গর। তো আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি যে প্রথমত আমরা কবি দুজনের যে জীবনীয় উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তার মৌলিক যে বিষয়গুলো আলোচনা সেটা আমরা করব। আর এরপরে আজকের ক্লাসে আমরা যে আলোচনাটা করতে সফল হয়েছে এবং আপনারা যা বুঝলেন, পড়লেন, দেখলেন, শুনলেন তারই প্রেক্ষিতে আমরা শেষের দিকে কিছু প্রশ্নের ব্যবস্থা করেছি। তো আজকের ক্লাসটা আপনারা যারা ভালো মতো অবলোকন করবেন, দেখবেন, বুঝবেন তারাই কিন্তু শেষের দিকে উত্তরগুলো দিতে সক্ষম হবেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের আজকের ক্লাসটায় সংযুক্ত থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। এবং পাশাপাশি আমরা যখন স্লাইডের মাধ্যমে যদি ক্লাস নেব আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের অনেক কাজে লাগবে। প্রিয় ভাই বোন আমার, আমরা দ্রুত যুক্ত হই আর আজকে লাস্ট সেশনটা একটু শেয়ার করে দেব। আচ্ছা, আমাদের প্রথম যে আলোচনা মধ্যযুগের সবথেকে বলা যায় শক্তিমান কবিদের মধ্যে একজন, তিনি সৈয়দ আলাওল বা যাকে আমরা আলাওল হিসেবে চিনি। এবং বিভিন্ন বিসিএস, প্রাইমারি, এনটিআরসিএ বা বিভিন্ন ব্যাংক পরীক্ষায় দেখা যায় যে মধ্যযুগের যে সাহিত্যিক বা কাব্যগ্রন্থ বা উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে তার মধ্যে আলাওল আর পদ্মাবতী অগ্রগণ্য। তো আমরা আলাওলকে চিনি কি হিসেবে? পদ্মাবতী কাব্যের লেখক হিসেবে। যদিও পদ্মাবতী একটা অনুবাদকৃত সাহিত্য, তারপরেও আমরা কিন্তু আলাওলকে ওই পদ্মাবতীর মাধ্যমে চিনেছি এবং তাকে উচ্চতর পর্যায়ে রেখেছি। তো আজকে আমরা তারই আলোচনাটা প্রথমে আমরা শুরু করব। আচ্ছা, এখানে আলাওল সম্পর্কে কি বলা হচ্ছে যে মহাকবি সৈয়দ, তাহলে আলাওলের পুরো নাম হচ্ছে সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল তার জন্ম কোথায় হয়েছে বা কত সালে হয়েছে এটা নিয়ে মত বিভেদ আছে। তো দুইটা এখানে আমরা উপস্থাপন করছি। যে এখানে বলা হচ্ছে যে কেউ কেউ বলতেছেন যে চট্টগ্রামের ফতেহাবাদে তার জন্ম, অর্থাৎ কেউ কেউ বলতেছেন যে আলাওলের জন্ম কোথায়? চট্টগ্রামের ফতেহাবাদ। আবার অন্য কিছু গবেষক বলতেছেন ফরিদপুরের কোথায়? ফরিদপুরের জালালপুরে। কোথায়? ফরিদপুরের জালালপুরে। অর্থাৎ অপশনে যেটা থাকবে এই দুটার মধ্যে একটা, সেটাই উত্তর করার চেষ্টা করবেন। এরপরে দেখি যে তার জন্ম আনুমানিক 1607 সালে। কত সালে? 1607 সালে। এই কবি আলাওলের পিতা বা বাবা তিনি ছিলেন রাজ দরবারের অমাত্য। এখানে বলে রাখা হলো অমাত্য বলতে তৎকালীন মন্ত্রীদেরকে বলা হতো অমাত্য। তাহলে অমাত্য বলতে যে রাজতন্ত্র বা রাজা তার অধীনে যে মন্ত্রীগুলো কাজ করতেন তাদেরকে বলা হচ্ছে অমাত্য। আর এখানে আলাওলের বাবা একজন অমাত্য ছিলেন, মন্ত্রী ছিলেন। খুব ছোটবেলায় মানে একটা কথা আছে, একটা স্টোরি আছে, একটা গল্প আছে। খুব ছোটবেলায় আলাওল তার বাবার সাথে একদিন নদীপথে চট্টগ্রামের ওই অংশে যাওয়ার সময় জলদস্যুদের দ্বারা, বিশেষ করে পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। এটি কিন্তু অনেক সময় পরীক্ষা আসতে দেখা যায় যে ছোটবেলায় আলাওল তার বাবার সাথে নদীপথে যাওয়ার সময় কিছু জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয় এবং সেই জলদস্যুদের হাতে কবির পিতা অর্থাৎ সৈয়দ আলাওলের পিতা মারা যান এবং অলৌকিকভাবে তিনি কিন্তু বেঁচে থাকেন। অর্থাৎ যদি ওই মুহূর্তে কবির বাবার সাথে সাথে আমাদের এই আলাওল যদি প্রাণ হারাতেন তাহলে কিন্তু আমরা পদ্মাবতী বা ওই সময়কার যে অনুবাদ সাহিত্যগুলো সেইখান থেকে কিন্তু আমরা বঞ্চিত হতাম। তো যাই হোক, এই জন্য এখানে বলা হচ্ছে অলৌকিকভাবে তিনি কিন্তু বেঁচে ফেরেন এবং তারপরে কিন্তু একটা পর্যায়ে আমরা তার যে লেখনীগুলো আছে, তার যে সাহিত্যগুলো আছে সেগুলো আমরা পেয়েছি। এরপরে কি হয়? রোশাঙ্গ রাজ্য, বিশেষ করে চট্টগ্রাম, আরাকান ওই অঞ্চলকে রোশাঙ্গ রাজ্য বলা হতো এই সময়টাতে। এই রোশাঙ্গ রাজ্যের অশ্বারোহী অর্থাৎ ঘোড়াবাহী বা বহন করেন বা চালনা করেন এরকম সৈন্য দলে তিনি যোগদানের সুযোগ পান। সৌভাগ্যক্রমে এই সময় তিনি রাজ অমাত্য মাগুন ঠাকুরের আশ্রয় লাভ করেন। তাহলে এই সৈয়দ আলাওলের জীবনে মাগুন ঠাকুরের একটা বিশাল ভূমিকা আছে। দেখা যায় ঐতিহাসিকভাবে বা আমরা বিভিন্ন সাহিত্য যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় যে আলাওলের যে সাহিত্যকর্মগুলো আছে তার অধিকাংশই কিন্তু এই মাগুন ঠাকুরের মদদে বা তার সাহায্যে বা আশ্রয়ে কিন্তু তিনি লিখেছেন।
এই মুহূর্তে আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আজকে লাইভ সেশনটা একটু অনুরোধ ক্রমে শেয়ার করে দেন, যাতে আমরা সবাই এই ক্লাসটা উপভোগ করতে পারি, শিখতে পারি, জানতে পারি এবং একসাথে মোটামুটি এই ক্লাসটা করতে পারি। অনেকে বলছেন স্যার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একটু বোঝা যাচ্ছে, অনেকে বলছেন টাঙ্গাইল থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সবাইকে বলে রাখি, যেহেতু অনেকেই পরে আসছেন, যে আপনারা মোটামুটি বাংলা বিষয়ে স্নাতক বা অনার্স শেষ করেছেন বা মাস্টার্স চলমান, কারা এরকম একটু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন সে প্রতিষ্ঠানের নামও বলবেন। পাশাপাশি বাংলা ছাড়া আপনারা অন্যান্য যে বিষয়গুলোতে লেখাপড়া করেছেন, অনার্স শেষ করেছেন, তারাও কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কে কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন। আচ্ছা, এবার দেখুন তো আমার শব্দটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এবার একটু কমেন্ট করে জানান। এতক্ষণ আসলে বুঝতে পারিনি, এজন্য দুঃখিত। এখন একটু কমেন্ট করে জানান যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, বা আমার বিশেষ করে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে তাহলে আমরা আলোচনায় যাই। আর আপনারা অবশ্যই কমেন্ট করেন যে কে কে মোটামুটি বাংলা নিয়ে লেখাপড়া শেষ করেছেন বা চলমান আছে মাস্টার্স, আর অন্যান্য বিষয় নিয়ে কারা লেখাপড়া করছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে ক্লাসটা মূলত দুইজনদের জন্যই উপযোগী হবে, বিশেষ করে এই যে জেনারেল যে বিষয়টাতে বাংলা আসে সেখানেও কিন্তু এখান থেকে অহরহ প্রশ্ন আসতে দেখা যায়। আর যারা সাবজেক্টিভ অর্থাৎ বাংলায় যারা প্রভাষক হবেন বা টিচার হবেন তাদের জন্য কিন্তু আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি পুনরায় বলে রাখি যে আজকের এই লেকচার 2তে আমরা সৈয়দ আলাওল ও ভারতচন্দ্র রায়গুণাকরের দুইজনের জীবনী নিয়ে আলোচনা করছি, এবং যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই সকল তথ্যবহুল আলোচনা আমরা আজকে স্লাইডের মাধ্যমে করব। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যে আজকের ক্লাসের শেষের দিকে আমরা একটা টেস্ট নিব, অর্থাৎ আজকে ক্লাসটা যারা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তারাই কিন্তু লাস্টে গিয়ে উত্তর দিতে সক্ষম হবেন। এবং আমরা সেই সকল প্রশ্নগুলোই বাছাই করেছি যেগুলো বিভিন্ন বিশেষ পরীক্ষায় এসেছে, ব্যাংকে এসেছে, এরপর এনটিআরসিতে এসেছে বা বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় এসেছে। এই দুইজন সাহিত্যিকের জীবনীয় উল্লেখযোগ্য গ্রন্থ থেকে সেই সকল প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এবং শেষে কিন্তু আপনাদের জন্য একটা টেস্ট দিব। এই জন্য অসংখ্য ধন্যবাদ। এখন ঠিকঠাক শোনা যাচ্ছে? যাই হোক, এখন তাহলে আমরা লাস্টে যে কথাগুলো বলছিলাম যে আমাদের এই যে মহান কবি আলাওল, তিনি কিন্তু মানে জলদস্যুদের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে গেছিলেন। তার বাবা যদিও সেখানে নিহত হয়েছিলেন তাদের দ্বারা, কিন্তু আমাদের আলাওল কিন্তু বেঁচে ফিরেছিলেন এবং সেটাকেই বলা হচ্ছে অলৌকিকতা। এইবার তিনি এরপরে কি করলেন? রোশাঙ্গ রাজ্যের অশ্বারোহী সৈন্যদলে যোগদান করলেন এবং পরবর্তীতে এই যে মাগন ঠাকুর, একজন অমাত্য, একজন কবি বা একজন মন্ত্রী, তার আশ্রয় থেকে কিন্তু মোটামুটি আমরা পরবর্তীতে বিভিন্ন সাহিত্যকর্মগুলো দেখতে পাই যেগুলো আলাওল লিখেছেন বা প্রকাশ করেছেন। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন, অবশ্যই প্রয়োজনীয়। আচ্ছা, আমরা এর পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাহিত্য রসিক মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় 1645 থেকে 48, অর্থাৎ আমি বলেছি যে আমরা বিভিন্ন সাহিত্যিক বা তাদের জীবনে যদি দেখতে পাই তাহলে কম বেশি মানে কারো কারো দ্বারা কেউ কেউ মানে বিশেষ করে প্রভাবিত হয়। ঠিক একইভাবে আমাদের আজকের যে কবি আলাওল, তিনি কিন্তু অধিক মাত্রায় প্রভাবিত হয়েছিলেন কার দ্বারা? এই মাগন ঠাকুরের দ্বারা। কার দ্বারা? মাগন ঠাকুরের দ্বারা। এবং তার পৃষ্ঠপোষকতায় 1645 থেকে 48 সালে আলাওল এই যে মালিক মোহাম্মদ জায়সি, একজন হিন্দি কবি, হিন্দি ভাষার কবি, অর্থাৎ ওই সময়টাতে হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদ্মবাদ, কি বললাম? পদ্মবাদ বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এবং সেটা ছিল হিন্দি ভাষায়। মাগন ঠাকুর প্রথম আলাওলকে বলেছিলেন যে আলাওল, তুমি এই সাহিত্য কর্মটিকে বাংলায় অনুবাদ করো। পরবর্তীতে আলাওল কি করলেন? এই যে এখানে লেখা আছে যে মালিক মোহাম্মদ জায়সির
পদ্মবাদ, এই যে কাব্য, হিন্দি কাব্য, এটাকে তিনি বাংলায় অনুবাদ করলেন। অনুবাদ এবং কিছু কিছু বিষয় আছে নিজের বা ওই সময়টাতে তার যে আঞ্চলিক যে পরিবেশ, যে পরিমণ্ডল বা সামাজিকতা, সুখ দুঃখ, সেখানেও কিছুটা সংযুক্ত করেছেন। তো এই যে পদ্মাবতী কাব্যটা তিনি রচনা করলেন, অনুবাদ করলেন, তারপর থেকে কিন্তু আমরা এই কাব্যের মাধ্যমেই আলাওলকে আমরা সুপরিচিত হিসেবে দেখতে পাই। মাগন ঠাকুরের অনুপ্রেরণায় তিনি 1658 থেকে 69 সালে রচনা করেন কি? সয়ফুল মুলক বদিউজ্জামান। সয়ফুল মুলক বদিউজ্জামান, এর মাঝে তিনি দৌলত কাজীর অসমাপ্ত সতী ময়না ও লোর চন্দ্রানীর যে দুইটা কাব্য আছে সেটা তিনি সমাপ্ত করেন। অর্থাৎ এই যে এখানে একটা টপিক আপনারা জেনে রাখেন যে দৌলত কাজী তিনি দুইটি কাব্য রচনা করেছিলেন, একটা সতী ময়না ও লোর চন্দ্রানী, মানে একটা কাব্যই দুইটা পর্বে বিভক্ত, মানে একটা কাব্যই দুইটা পর্বে বিভক্ত, একটা হচ্ছে সতী ময়না আর একটা হচ্ছে লোর চন্দ্রানী। তো এইখানে তৃতীয় কাব্য লেখার আগেই আমাদের এই কবি দৌলত কাজের তিনি কি করেন, মানে আমাদের ছেড়ে চলে যান। এর পরবর্তীতে আমাদের আলাওল কি করলেন, সতী ময়না ও লোর চন্দ্রানীর এই কাব্যের যে তৃতীয় খণ্ড বা তৃতীয় পর্ব তিনি কিন্তু সমাপ্ত করেন। এই জন্য যদি কখনো প্রশ্ন হয় যে সতী ময়না ও লোর চন্দ্রানী এটা কার লেখা, তাহলে সর্বাগ্রে উত্তর করতে হবে দৌলত কাজীর। কি লিখতে হবে? দৌলত কাজীর। আর যদি কখনো অপশনে এটা না থেকে আলাওল থাকে, যেহেতু আলাওলও এই কাব্যের শেষ অংশ লিখেছেন, সেই অনুযায়ী আমরা সেটা উত্তর করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। সুফি মোহাম্মদ আব্দুল গনি বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, এরপরে কবির রচিত কিছু কাব্য আছে বা সাহিত্য আছে, যেমন তোপা, হপ্তপয়কর, সিকান্দার নামা, এরপরে বাংলা সাহিত্যের অনন্য সম্পদ এইগুলো। 1660 সালে শাহ সুজা আরাকানের সপরিবারে নিহত হলে সে হত্যাকাণ্ডের মিথ্যে দায়ে আলাওল 50 দিন কারাভোগের পর সে মিথ্যে দায় থেকে অব্যাহতি পান। অর্থাৎ আলাওলের জীবনে কিন্তু প্রথম দিকে দেখতে পারি যে জলদস্যুতা দ্বারা আক্রান্ত হন, ওইখানে তার বাবা মারা যান। তার জীবদ্দশায় কিন্তু আর একটা ঘটনা ঘটে যে একটা হত্যাকাণ্ড ঘটলে সেই হত্যাকাণ্ডের মিথ্যা মামলায় কিন্তু আলাওলকে সেখানে দোষযুক্ত করা হয় এবং সেখানে কিন্তু তিনি 1 মাস অধিক প্রায় 50 দিন কারাভোগ করেছিলেন মিথ্যা মামলায়। এবং পরবর্তীতে সেটা যখন বিচার হয়, সঠিক তথ্যটা উঠে আসে, তখন কিন্তু তিনি ছাড়া পান। তার মানে আলাওলের জীবনে এই দুইটা মানে বেশ কঠিন সময় তাকে পোহাতে হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, যদি আমরা একটু আগে আলোচনা করেছি কি কি আছে, পদ্মাবতী, সিকান্দার নামা, হপ্তপয়কর, সয়ফুল মুলক বদিউজ্জামান, এরপরে তোহফা, এরপরে সতী ময়না, তারপর লোর চন্দ্রানী একসাথে প্রভৃতি। অর্থাৎ এই যে প্রত্যেকটা কাব্য, প্রত্যেকটা সাহিত্যকর্মের ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, আমরা ওদিকে যাব না। আমরা শুধু মৌলিক যে বিষয়গুলো আমাদের জানলে আমরা পরীক্ষা আসলে লিখতে পারবো, এটুকু জানলেই আমাদের মোটামুটি হবে। তো আমরা দেখি যে তার মৃত্যুর সালটা যদিও স্পষ্ট না, আনুমানিক কত সালে? 1680 সালে। কত সালে? 1680 সালের দিকে বাংলা সাহিত্যের অন্যতম সেরা এক কবি তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। এবং আমি বলে রাখি যে আমাদের মধ্যযুগের যে অনুবাদ সাহিত্য আছে, এই অনুবাদ সাহিত্যে কিন্তু এই আলাওলের ভূমিকা মানে বিশাল, অগ্রগণ্য, প্রণিধানযোগ্য। মানে তাকে ছাড়া, তার সাহিত্যকর্ম ছাড়া মানে এটা ভাবা দুষ্কর। আচ্ছা, এরপরে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর এর মধ্য দিয়ে আজকের ক্লাসটা আরো একটু স্পষ্ট ধারণা রাখবো। যেমন আমাদের প্রথম যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে আলাওল কোন রাজসভার কবি? কি বলেছিলাম? আরাকান রাজসভার কবি। কোথার? আরাকান বলতে কি? চট্টগ্রাম বা এই যে মিয়ানমারের কিছু অংশ আরাকান, ওই অংশের রাজসভার কবি কে ছিলেন? আলাওল। এবং তৎকালে আরবদের প্রভাবে বিশেষ করে আমাদের এই আরাকান বা চট্টগ্রাম এই অঞ্চলে মুসলিম সমাজে বিশেষ করে সাহিত্যে, তারপর সংস্কৃতিতে বিশাল একটা মানে প্রভাব বিস্তার করে এবং বেশ উন্নত পর্যায়ে সাহিত্য এবং ধর্মচর্চা হয় বা হতো ওই সময়টাতে চট্টগ্রাম এবং আরাকান অঞ্চলে। তো এখানে আলাওল কোন রাজসভার কবি? আমরা উত্তর করব কি? আরাকান রাজসভার কবি। সপ্তদশ শতক। এবার এদের শতক নিয়ে একটা সমস্যা হতে পারে।
সপ্তদশ শতক বলতে কিন্তু 17 সালকে বোঝায় না, 100 বছর বা তার আগের 100 বছরকে বোঝায়। যেমন এখানে বলা হচ্ছে যে সপ্তদশ শতক বলতে, তাহলে এখানে বলা হচ্ছে 1601 থেকে এই যে 1700, এই সময়টার মাঝখানের যে সময়টা এটাকে বলা হচ্ছে সপ্তদশ শতক। তাহলে 1601 থেকে 17 সাল এর মাঝামাঝি যে সময়, এই সময়টাকে বলা হচ্ছে সপ্তদশ শতক। যেমন আমরা কিন্তু এখন একবিংশ শতাব্দীতে আছি, তার মানে কিন্তু 21 সাল না, এর আগের 100 বছর। তাহলে কি আমরা 2000 সালের মধ্যে আছি? তাহলে শতক শতাব্দী যাই বলুক, সংখ্যাটা যেটা থাকবে তার আগের 100 বছর। যেমন যদি বলা হয় 15 শতক, তাহলে 15 শতক মানে কিন্তু 1500 সাল নয়, তার আগের 100 বছর। যেমন 1401 থেকে 15 সালের আগ পর্যন্ত মাঝামাঝি যে সময়টা, এটাকে বলা হচ্ছে 15 শতক। তাহলে যদি বলা হয় 19 শতক, 19 শতক মানে হচ্ছে 1801 থেকে 1900 সালের আগ পর্যন্ত। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি জানি যে আপনারা মোটামুটি জানেন, অবগত আছেন, তারপরে একটু বললাম। এখন এর পরের প্রশ্নটি হলো যে কবি আলাওলের ওই যে জন্মস্থান নিয়ে একটা ঝামেলা আছে, দান্দিকতা আছে। এইখানে বলা হচ্ছে যে ফতেহাবাদ পরগনার, অর্থাৎ বর্তমান ফরিদপুর জেলা, জালালপুর। কোথায়? জালালপুর। কোথায়? জালালপুর। আচ্ছা, পরের স্লাইডে যাই। আমি আবারও বলছি যে আজকের এই স্লাইডগুলো থেকেই কিন্তু আমরা পরবর্তীতে প্রশ্ন করব কুইজ আকারে। এবং মজার বিষয় হলো যে এই তথ্যগুলো বা আমরা যে প্রশ্নগুলো করব সেগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, এবং সামনের পরীক্ষায় যদি প্রশ্ন হয় এখান থেকেই হবে, এর বাইরে এই ধরনের প্রশ্ন নেই। এই জন্য আজকে ক্লাসটা অন্যান্য ক্লাস থেকে মানে সমপর্যায়ের ক্ষেত্র বিশেষ বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা যা পড়বো পরীক্ষায় প্রশ্নে এইগুলোই আসবে, এর বাইরে প্রশ্ন হবে না। এই জন্য এই যে স্লাইডগুলো আছে, যে তথ্যগুলো আমরা আলোচনা করছি বলছি, এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, বুঝবেন এবং প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন। এবং লাস্টে কিন্তু আবারও বলছি যে আপনারা ঠিকঠাক ক্লাস করেছেন কিনা, মনোযোগী কিনা, সেটা যাচাই করার জন্য লাস্টে কিন্তু আমরা বেশ কিছু প্রশ্নের আয়োজন করেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এইসব আলোচনা থেকেই, এবং সেগুলোর উত্তর আপনাদেরকে করতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি যে আমাদের 4 দাগের যে প্রশ্নটি, কবি আলাওলের জন্ম মৃত্যু সাল কত, মানে আনুমানিক যদি পরীক্ষায় আসে সেটা লিখতে হবে 1607 থেকে 1680। কত সাল? জন্ম 1607 আর মৃত্যু 1680। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে আলাওল কি ধরনের কবি ছিলেন? তিনি ছিলেন সুফি সাধক। কি ছিলেন? সুফি সাধক। সুফি সাধক বলতে ইসলামের একটা মানে ধারা, যেখানে আধ্যাত্মিকতা আছে, যেখানে মানবিকতার একটা বিষয় আছে। এই আধ্যাত্মিকতার মধ্য দিয়ে যারা আল্লাহ বা ঈশ্বরকে ভোজনা করেন, সাধনা করেন বা তাকে পাইতে চান, এইরকম সাধকদের বলা হয় সুফি সাধক। যারা এই যে দেহতাত্ত্বিক বিষয়গুলোতে বেশি মানে নিবিষ্ট না, মানে এই যে আমাদের পোশাক আদি, খাওয়া দাওয়া, চাওয়া পাওয়া, এইগুলো থেকে যারা দূরে আধ্যাত্মিক লেভেলে যারা আছে, যে সাধকগুলো আছে, তাদেরকে বলা হয় সুফি সাধক। আর আমাদের আলাওল কিন্তু সেই সুফি সাধক কবি ছিলেন। এরপরে প্রশ্নটি কি, যেটা মানে খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা মুখস্থ করে রাখবেন, যে বিভিন্ন পরীক্ষায় কিন্তু দিয়ে দেয় যে সাইফুল মুলক বদিউজ্জামান এটা কার, বা তোহফা কার, বা হপ্তপায়কর কার, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। পদ্মাবতী তো প্রায়ই আসে, হর হামেশাই আসে। তাহলে 6 দাগের যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে কবি আলাওল রচিত কয়েকটি গ্রন্থের নাম। কি কি বললাম? পদ্মাবতী সব থেকে খ্যাতনামা, এই পদ্মাবতীর জন্যই কিন্তু কবি আমাদের কাছে অধিক পরিচিত। তারপর আছে সাইফুল মুলক বদিউজ্জামান, এরপর আছে তোহফা, আর একটা কি আছে? হপ্তপায়কর, আর একটা কি আছে? হপ্তপায়কর। এখন এইটা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে কি বলা হচ্ছে? 7 দাগে বলা হচ্ছে যে কবি আলাওলের বিচিত্রময় জীবনের পরিচয় কোন গ্রন্থে পাওয়া যায়? কবির কিন্তু 2টা গ্রন্থ আছে, সেকান্দার নামা আর হচ্ছে সাইফুল মুলক। এই 2টাতে কিন্তু কবির নিজস্ব জীবন, তার দর্শন, এগুলো বুঝতে পারা যায়। আর বাকি যে কাব্যগুলো আছে অধিকাংশই বিভিন্ন সাহিত্য বা বিভিন্ন ভাষার তিনি অনুবাদ করেছেন, সেটাকেই তিনি পরে উপস্থাপন করেছেন। কিন্তু এই 2টা সাহিত্যকর্মে দেখা যায় যে কবির নিজস্ব জীবন, তার দর্শন, এগুলো আমরা দেখতে পাই। তাহলে কি? সেকান্দার নামা ও সাইফুল মুলক কাব্যে। পদ্মাবতী কাব্যের রচয়িতার নাম কি? আমরা ইতিমধ্যে জেনে গেছি, আলাওল। পদ্মাবতী কাব্যের লেখক কে? কবি কে? আলাওল। এবং পদ্মাবতীর যে কাহিনীটা, যদিও ঐতিহাসিকভাবে সেই সত্যটা নেই, হয়তোবা কবির কল্পনাজাত হইতে পারে, আবার সত্যও হতে পারে কিছুটা। তো এইখানে এই পদ্মাবতী, এটা কিন্তু কার লেখা? এটা কিন্তু মালিক মোহাম্মদ জায়সির পদ্মবাদ
হিন্দি কাব্য সেটাকে কিন্তু আলাওয়াল বাংলায় রূপান্তর করে লিখেছেন কি পদ্মাবতী। তো পদ্মাবতী পাঠ করলে আমরা দেখতে পারবো যে সিংহল রাজকন্যা পদ্মাবতী আর চিতোরের রাজা রতন সেন দুজনের প্রণয় ঘটে, একটা সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পদ্মাবতীর রূপে গুণে অনন্য ওই সময়টাতে। আর ওই সময়টাতে দিল্লির যিনি প্রধান তিনি কে ছিলেন? আলাউদ্দিন খিলজি। তো আলাউদ্দিন খিলজি আবার পদ্মাবতীর রূপে গুণে এই কথাগুলো শুনে তিনি আকৃষ্ট হয়ে যান এবং তাকে প্রার্থনা করেন। একটা পর্যায়ে রত্ন সেনকে যদিও প্রস্তাব দিয়েছিলেন যে তুমি পদ্মাবতীকে আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি যা চাও তাই দিয়ে দেবো, কিন্তু রত্ন সেন সেটা মানেনি। একটা পর্যায়ে আলাউদ্দিন খিলজির সাথে রত্ন সেনের বিরাট একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে রত্ন সেন হেরে যায় এবং আলাউদ্দিন খিলজি তাকে হত্যা করেন। এই পর্যায়ে এমত অবস্থায় যখন পদ্মাবতী দেখলো যে আমার স্বামী মারা গেছেন বা এখন আমরা অন্যের দ্বারা আকৃষ্ট হচ্ছি বা মানে ধৃত হব, এইটা ভেবে তিনি কি করলেন? রাজপ্রাসাদের মধ্যে একটা মানে অগ্নিকুণ্ড স্থাপন করলেন। সেখানে সবাই এবং সে নিজের দেহটাকে কি করলেন? আত্মহুতি দিলেন আগুনের মধ্যে। তার মানে তাদের যে আত্মসম্ভ্রম সেইটা যাতে অন্যদের কাছে না যায় এইটার জন্য বা এখান থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু পদ্মাবতী এবং তার যে অন্যান্য রমণীগুলো ছিলেন ওই রাজ্যে সবাই কিন্তু অগ্নিতে দাহ হন। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় এবং এটা নিয়ে একটা হিন্দি মুভিও আছে পদ্মাবতী, আপনারা দেখবেন, যদি দেখে থাকেন সেটা বুঝবেন। তো যাই হোক, এই সেই পদ্মাবতীর আমরা কিছুটা আলোচনা করলাম। তো এই যে আলাওয়াল কত খ্রিস্টাব্দে পদ্মাবতী কাব্য রচনা করেন এটা গুরুত্বপূর্ণ। 1648 সালে। কত সালে? 1648 সালে। এগুলো আমি আবারও বলছি যে আপনারা খুব সুন্দর করে নোট করেন, স্ক্রিনশট দেন বা স্মৃতিতে রাখেন, যেভাবে হোক আপনার মাথায় যেন থাকে, কারণ আপনাকে চাকরি পাইতে হবে। যদি এমন হয়তো যে চাকরি বাকরির পরীক্ষা এগুলো আসে না, তাহলে কি দরকার ছিল এই যে আমি লেকচার দিচ্ছি? কি প্রয়োজন ছিল আপনাদের শোনার, মুখস্থ করার? কারণ এগুলো যেহেতু পরীক্ষায় আসবে বা এসে গেছে, তাহলে ওই সংস্কৃত ভাষায় একটা কথা আছে, ন গতির অন্যথা, মানে অন্য কোনো গতি নাই, পড়তে হবে, মুখস্থ করতে হবে। ভালো লাগবে না, তারপরেও পড়তে হবে, কিছু করার নাই। আচ্ছা, এরপরে দেখি 10-এ কি বলা হচ্ছে? রসাঙ্গ রাজসভার সর্বশ্রেষ্ঠ কবি কে? তাহলে রসাঙ্গ রাজসভার সর্বশ্রেষ্ঠ কবি কে? আমাদের আলাওয়াল। কে? আলাওয়াল। আরাকান রাজসভার এমন একজন কবির নাম বলো যিনি একাধারে কবি, পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী। কোরেশি মাগুন ঠাকুর। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে আলাওয়ালের এই যে সাহিত্য রচনা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই এই কোরেশি মাগুন ঠাকুরের একটা বৃহৎ বিশাল ভূমিকা আছে। তো তাকে বাদ দিয়ে কিন্তু আলাওয়ালকে ভাবাটা একটু জটিল, ক্ষেত্র বিশেষ অসম্ভব। তো এই কোরেশি মাগুন ঠাকুরের প্রণোদনায় বা তার প্রভাবে, তার পৃষ্ঠপোষকতায়, তার আশ্রয়ে আলাওয়াল কিন্তু তার সাহিত্যিক যে জীবন বা সাহিত্যের যে কর্ম সেগুলো কিন্তু লিখেছিলেন। এই জন্য বলা হচ্ছে যে আরাকান রাজসভার এমন একজন কবির নাম, অর্থাৎ তিনিও কিন্তু একজন কবি এবং প্রধানমন্ত্রী। কে? কোরেশি মাগুন ঠাকুর। আচ্ছা, এরপরে দেখি কবি আলাওয়াল কি বিষয়ে শিক্ষকতা করেন? নাচ গানের শিক্ষকতা। আলাওয়াল কিন্তু শিক্ষক ছিলেন এবং নাচ গান শিখাতেন। আচ্ছা, এরপরে কবিতা কাব্যে কার বেশি প্রশংসা করেছেন? ওই মাগুন ঠাকুর। তার মানে আপনারা অবশ্যই মনে রাখবেন, বারবার এই কথাটা আসতেছে যে আলাওয়ালের সাথে অন্য কোন কবির মানে অতপ্রত একটা সম্বন্ধ বা সম্পর্ক ছিল, সেটা হচ্ছে কোরেশি মাগুন ঠাকুর। সেটা কে? কোরেশি মাগুন ঠাকুর। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা যাই। আমরা দেখতে পাচ্ছি যে আলাউদ্দিন আল আজাদ আমার বন্ধু এখন ঢাকার একটা সুনামধন্য প্রতিষ্ঠানে সে চাকরিরত আছেন। আলাউদ্দিন, আমরা কিছুক্ষণ আগে কিন্তু তোমার কিছু বিষয় আলোচনা করেছি, পদ্মাবতী, যে তোমার কারণে কিন্তু রত্ন সেন মানে মারা যায় এবং পদ্মাবতী কিন্তু অগ্নিতে দাহ হয়। আমরা কিন্তু ক্যাম্পাস লাইফে আলাউদ্দিনকে নিয়ে মাঝে মাঝে পদ্মাবতী যখন আলোচনা করতাম তাকে ওকে দোষ দিতাম যে তোমার জন্য এরকমটা হলো। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে 14 দাগ যে প্রশ্নটি, সেটি কি? কোরেশি মাগুন ঠাকুর রচিত কাব্যের নাম কি? আমরা এই কোরেশি মাগুন ঠাকুর নিয়ে কিন্তু বেশ কিছু সময় ধরে আলোচনা করতেছি। তো তার একটা বিখ্যাত কাব্য আছে, সেটা কি? চন্দ্রাবতী। সেটা কি? চন্দ্রাবতী। প্রিয় ভাই বোন আমার, যদি কখনো প্রশ্ন হয় যে চন্দ্রাবতী এই কাব্যের লেখক বা কবি কে, তাহলে আমরা এই যে শিখে নিলাম এই মুহূর্তেই যে কোরেশি মাগুন ঠাকুর। কোরেশি মাগুন ঠাকুর। এবার যদি বলা হয় যে আলাওয়ালের জীবনে বিশেষ একটা ভূমিকায় অবতীর্ণ হন কে,
এই কুরেশি মাগন ঠাকুর। আবার যদি প্রশ্ন হয় যে আরাকান রাজসভায় একই সাথে কবি, একই সাথে অমাত্য অর্থাৎ প্রধানমন্ত্রী বা মন্ত্রী কে একই সাথে, আমরা উত্তর কি করব? কুরেশি মাগন ঠাকুর। উত্তর কি করব? কুরেশি মাগন ঠাকুর। আচ্ছা, এরপরে দেখতে পাই যে চট্টগ্রামের হাটহাজারী থানার জোবারা গ্রামে কোন কবির বসতভিটা ও দিঘি আছে বলে কিংবদন্তিতে প্রকাশিত? কবি আলাওলের। কবি আলাওলের একটা কিংবদন্তি বা একটা জনশ্রুতি বা লোককথা আছে এরকম যে চট্টগ্রামের হাটহাজারী থানার জোবারা গ্রামে এই আলাওলের বসতভিটা বা দিঘি একটা সময় ছিল বা আছে। কবি আলাওল বাংলা ভাষা ছাড়া আর কোন কোন ভাষা ভালোভাবে আয়ত্ত করেছিলেন? আসলে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মানে এই যে ভাষা শেখার প্রতি যে একটা কি বলা যায় আগ্রহ আমার অনেক আগে থেকেই। আমি কিন্তু এই মুহূর্তে হিন্দি, সংস্কৃত, ইংলিশ বা ইংরেজি, বাংলা এই বিষয়গুলোই মোটামুটি মানে লিখতে পারি, বলতে পারি বা বুঝি। এবং আমার ইচ্ছা আছে যে জীবদ্দশায় যদি সব ঠিকঠাক থাকে তাহলে বিশেষ করে এই যে আমাদের যে বিশ্বের যে প্রধান যে ভাষাগুলো আছে, যেমন অ্যারাবিক আছে, এরপর জার্মান আছে, রুশ আছে, ইটালি আছে, ফ্রান্সের ভাষা আছে, মানে এইগুলো শেখার একটা আগ্রহ আমার আছে। তো আমাদের এই মধ্যযুগের যে কবি তাদের দিকে লক্ষ্য রাখলে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু মানে একটা ভাষায় কিন্তু আবদ্ধ ছিলেন না। আমরা তো এখনকার সময়ে যে মানুষগুলো বা কবিগুলো আমরা আছি, সাহিত্যিক বা যারা মানে মোটামুটি লেখালেখি করেন, অধিকাংশই বাংলা ভাষাটাই স্টাডি করেন বা লেখাপড়া করেন। কিন্তু আগেকার সময় কিন্তু বাংলা ভাষা ছাড়াও এই যে সংস্কৃত, ফার্সি, তারপর উর্দু, হিন্দি বিভিন্ন ভাষায় কিন্তু তাদের দখল ছিল, যার জন্য তাদের সাহিত্য কর্মগুলো কিন্তু এখনো আমাদের কাছে আছে জীবিত অবস্থায় এবং পরবর্তীতে আরও থাকবে। আমাদের এখনকার সাহিত্যগুলো মানে পড়লে ওই সেই রস পড়লে শেষ হয়ে যায়, মানে এটা যা দীর্ঘদিন ধরে থাকবে, মানে এই ধরনের সক্ষমতা কম আমাদের বর্তমান সাহিত্যের মধ্যে। কারণ আমাদের সাহিত্যে মানে তথ্য বা এই ভাষাগত যে মাধুর্যগুলো আছে এগুলো কম। তো যাই হোক, এই আলাওল কিন্তু শুধু বাংলা ভাষায় দক্ষ ছিলেন না, পাশাপাশি তিনি কি কি ভাষা জানতেন? ব্রজবুলি। আর ব্রজবুলি ভাষা বলতে কি বোঝায়? বাংলার মৈথিলি ভাষার সমন্বয়, একটা সাহিত্যিক ভাষা। এই তিনি ব্রজবুলি ভাষা জানতেন, সংস্কৃত জানতেন, হিন্দি জানতেন, ফার্সি জানতেন, পাশাপাশি কি জানতেন? আরবি। তাহলে কিন্তু আলাওল বাংলার পাশাপাশি ব্রজবুলি, সংস্কৃত, হিন্দি, ফার্সি ও আরবি ভাষা জানতেন। তার মানে এক কথায় বহু ভাষাবিদ ছিলেন তিনি। এরপরে বলা হচ্ছে যে কবি আলাওলের যৌবনকালের রচনা কি কি? তার যৌবনকালে তিনি রচনা করেছিলেন বিশেষ করে পদ্মাবতী, রাগতালনামা। পদ্মাবতী আর কি? রাগতালনামা, যেটা দুটাই খ্যাতনামা তার সময়কালে, এখনো বিশেষ করে পদ্মাবতী। আচ্ছা, আমরা আজকে প্রথমত যে মৌলিক আলোচনাগুলো করলাম, পাশাপাশি এই যে 17টা প্রশ্ন এবং তার ব্যাখ্যা বা আলোচনা করলাম, মোটামুটি আলাওল এই অংশ থেকে যদি প্রশ্ন হয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আশ্বাস দিচ্ছি যে এখান থেকে আপনারা পাবেন। এই জন্য এই কথাগুলো বা আজকের লেকচারটা কিন্তু আপনাদের মিস করা বা অ্যাভয়েড করে চলা যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখান থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসবে। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি আলাওলের জীবনী এবং তার সাহিত্যকর্ম সম্পর্কে জানলাম, বুঝলাম এবং শেষ করলাম। এবং ক্লাসের একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা এই প্রশ্নগুলো উপস্থাপন করব যে আজকে আমরা কি কি শিখলাম, জানলাম বা বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা আরেকজন প্রণিধানযোগ্য কবি ভারতচন্দ্র রায়। রায় গুণাকার, যদিও তার একটা উপাধি পেয়েছিলেন তিনি তার সাহিত্যকর্মের জন্য, তার নাম হচ্ছে ভারতচন্দ্র রায়। রায় গুণাকার পরে আসছে। তো সেই ভারতচন্দ্র রায় গুণাকার সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে ক্লাসের একদম শেষ পর্যন্ত আপনারা থাকবেন। হ্যাঁ, সাহিত্য থেকে কম প্রশ্ন আসছে, কিন্তু যদি প্রশ্ন হয়, আমরা বলেছি যে যদি প্রশ্ন হয়, যেহেতু সিলেবাস এটা আছে, প্রশ্ন হলে এইসব আলোচনা থেকেই আসবে। এই জন্য একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, শুনবেন। আচ্ছা, এখন আমরা ভারতচন্দ্র রায় গুণাকরের জীবনী ও তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিয়ে পড়বো, আলোচনা করব, জানবো, বুঝবো এবং যেগুলো পরীক্ষায় আসে বা এসেছে সেটা নিয়েও আমরা পরবর্তীতে মানে একটু পরীক্ষা দিব। ভারতচন্দ্র রায়ের জন্ম কত সালে? 1700। ভারতচন্দ্র রায়ের জন্ম 1712 সালে। কোথায়? পশ্চিম বাংলার হুগলি জেলার পেরো গ্রামে। কোথায়? পেরো গ্রামে। তাহলে আলাওলের জন্ম স্থানে যেমন দান্দিকতা আছে,
এখানে কিন্তু কোনো দান্দিকতা নেই। ভরতচন্দ্র রায়ের জন্ম 1712 সালে পশ্চিম বাংলার হুগলি জেলার পেরো গ্রামে। তার পিতা ভুরসুট পরগনার জমিদার ছিলেন। তার মানে এখানে ভারতচন্দ্রের বাবা জমিদার ছিলেন। মাত্র 20 বছর বয়সে তিনি সংস্কৃত, উর্দু ও ফার্সি ভাষায় পাণ্ডিত্য লাভ করেন। মানে এইখানে আমার বেশ ভালো লাগে যে মধ্যযুগ, মানে আজ থেকে প্রায় 400 বছর বা তারও বেশি এই সময়কার কবি সাহিত্যিকরা তারা জ্ঞানের দিক থেকে কতটা শক্তিশালী ছিলেন। মানে একই সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এর আগের যে আলাওয়াল, তাকে নিয়ে আমরা আলোচনা করলাম, তিনি কিন্তু একাধিক ভাষায় দক্ষ ছিলেন। আবার এদিকে ভারতচন্দ্র, তিনিও কিন্তু বেশ কয়েকটা ভাষায় ব্যুৎপত্তি লাভ করেছিলেন। কি সংস্কৃত, উর্দু, ফার্সি। মানে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে। কিন্তু এখনকার সময় দেখবেন যে এক বাংলা ইংরেজি ছাড়া মানে কোনো কবি সাহিত্যিক অন্যান্য ভাষায় সেইভাবে দক্ষতা অর্জন করতে মানে পারেননি, বা পারলেও খুব কম, সীমিত, যেটা মধ্যযুগে আমরা দেখতে পেয়েছি। এবার সেই তুলনায় পেশায় ছিলেন মুক্তার মানে কি আইনজীবী টাইপের। বর্ধমানে মুক্তারি করতে গিয়ে রাজ কর্মচারীদের হাতে ধরা পড়েন এবং কারারুদ্ধ হন। আমরা দেখেছি যে আলাওয়াল কিন্তু ওই যে হত্যার দায়ে জেলবন্দী হন। আবার এদিকে ভরতচন্দ্র রায় গুণাকারও কিন্তু আপনাদের এই যে একটা সমস্যার কারণে তিনি কারারুদ্ধ হন। এরপর দেখা যায় যে কারাগার থেকে পালিয়ে, আমরা আগে দেখেছি আলাওয়াল তিনি মিথ্যা মামলার কারণে যেহেতু দোষযুক্ত হয়েছিলেন, যখন সেটা সঠিক বিচার হলো তিনি কিন্তু ছাড়া পেয়েছিলেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভরতচন্দ্র কিন্তু পালিয়ে একটা সময় কি করেন, সন্ন্যাস জীবন গ্রহণ করেন। অনেক পরে তিনি কিন্তু আবার ঘরে ফিরেও আসেন। এরপরে দেখা যায় যে পরবর্তীতে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি হন। যেমন আমরা আগে দেখেছি যে আলাওলের জীবনে যেমন কোরেশ মাগন ঠাকুরের একটা ভূমিকা ছিল, আর আমাদের এই যে এখনকার এই যে ভারতচন্দ্র রায়গুণাকর, তার জীবনেও কিন্তু এই নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের একটা বড় ভূমিকা ছিল। এবং এই যে রায়গুণাকর যে উপাধি সাহিত্যকর্মের জন্য কে দিয়েছিলেন, এই যে রাজা কৃষ্ণচন্দ্র। কে দিয়েছিলেন? রাজা কৃষ্ণচন্দ্র। তার উল্লেখযোগ্য কিছু কাব্য বা গ্রন্থ আছে অন্নদামঙ্গল। কি আছে? অন্নদামঙ্গল। অর্থাৎ মঙ্গল কাব্য ধারায় যে সকল খ্যাতনামা কবি সাহিত্যিক আছেন তার মধ্যে ভারতচন্দ্র মানে বিশেষ পুনর্নির্ধারণযোগ্য, এবং বলা হয় মঙ্গল কাব্যধারার একদম শেষ কবি বা মধ্যযুগের শেষ খ্যাতনামা কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের বা এই যে মঙ্গল কাব্যের শেষ কবি বা ক্ষেত্র বিশেষ মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে মধ্যযুগের শেষ কবিকে, আমাদের উত্তর কি করতে হবে? ভারতচন্দ্র রায়গুণাকর। তার বিশেষ কিছু গ্রন্থ আছে, অন্নদামঙ্গল, সত্যপীরের পাঁচালী, এরপরে রসমঞ্জরি, নাগাষ্টক, গঙ্গাষ্টক, এরপরে আছে চণ্ডী নাটক। কি আছে? চণ্ডী নাটক। অন্নদামঙ্গল বলতে অন্নপূর্ণা দেবীর যে কি বলা যায় আরাধনা, মঙ্গলের জন্য, শুভ হওয়ার জন্য অন্নপূর্ণা দেবীর যে ভোজনা, সেটা তিনি এই অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন। সত্যপীরের পাঁচালী বা সত্যনারায়ণের পাঁচালী, এইটা কিন্তু আবার হিন্দু মুসলিম দুজনের জন্য মানে কি বলা যায় বিশেষ একটা জায়গায়, উল্লেখযোগ্য জায়গায় আছে। যেমন এটাকে সত্যপীরের পাঁচালী এটা বলে মুসলিম সমাজ, আবার সত্যনারায়ণের পাঁচালী এটা বলে হিন্দু সমাজ, কিন্তু কাহিনী কিন্তু কথা একই। এখানে কিন্তু চিনি বা এই যে আটা দুধ এগুলো দিয়ে সত্যনারায়ণ বা এই যে পীরের আরাধনা করে তারা যে ন্যায়, তারা যে শান্তি এগুলো কামনা করেন, এই বিষয়গুলো লেখা আছে সত্যপীরের পাঁচালীতে। রসমঞ্জরি হচ্ছে সংস্কৃত আর বাংলা ভাষার সমন্বয়ে লেখা। এই রসমঞ্জরিতে বিশেষ করে আমরা আমাদের সাহিত্যের যে অলঙ্কার শাস্ত্রগুলো আছে, কামশাস্ত্র আছে, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই। নাগাষ্টক বলতে একটা সময় দেখা যায় যে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের মানে কিছুটা অবহেলায়, অত্যাচারে তিনি একটু পর্যদস্ত হন। পরে এই নাগাষ্টকে এই কবির জমিদারের প্রশংসা নিয়ে তিনি লেখেন, এবং তিনি এই কাব্যে 8টা শ্লোকের মধ্যে দিয়ে বোঝান যে তিনি অনেক কষ্টে আছেন এবং শোকতপ্ত অবস্থায় আছেন। পরবর্তীতে যখন এইটা নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছায়, তিনি তখন ওই কাব্যটা পড়ে বিহ্বল হন, খুশি হন, আনন্দিত হন। পরবর্তীতে অত্যাচার কমিয়ে দেন এই ভারতচন্দ্র রায়গুণাকরের। আর পরে আছে গঙ্গাষ্টক, অর্থাৎ গঙ্গা দেবীকে আরাধনা করার জন্য যে 8টা শ্লোক বা মন্ত্র, সেটা নিয়ে যে লেখা, সেটাকে বলা হচ্ছে গঙ্গাষ্টক। আর এরপরে আছে চণ্ডী নাটক, অর্থাৎ চণ্ডী মঙ্গল কাব্যের যে বিষয়গুলো আছে তিনি নাটক আকারে উপস্থাপন করেছেন
ওটাকে বলা হচ্ছে চণ্ডী নাটক। আচ্ছা, এরপরে তার যে মৃত্যুসাল কত, 1760। কত সালে তিনি মৃত্যুবরণ করেন? জন্ম 1712 আর মৃত্যু কত সাল এই ভরতচন্দ্র রায়গুণাকরের? 1760। বাংলা সাহিত্যের অন্যতম সেরা এই কবির জীবনাবসান ঘটে এবং তার মৃত্যুর পরেই কিন্তু আমাদের মধ্যযুগটা শেষ হয়ে যায়। তারপর আসে কি আধুনিক যুগ। আপনারা ক্লাসটা বুঝতেছেন কিনা বা ভালো লাগছে কিনা, তথ্যবহুল কিনা, বা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা এই বিষয়গুলো একটু কমেন্ট করে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। যেমন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভরতচন্দ্র রায়ের জন্ম মৃত্যু কত? একটু আগে দেখেছি যে 1712 থেকে 1760, 1712 থেকে 1760। এবার একটু দ্রুত আগাই যেহেতু আমাদের 10টা বেজে গেছে, তো এই জন্য আমরা ক্লাসটা একটু শেষের দিকে গতিটা বাড়াই। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভরতচন্দ্র রায়গুণাকর। কে? ভরতচন্দ্র রায়গুণাকর। আর মধ্যযুগের এবং মঙ্গল কাব্যের সর্বশেষ বড় কবি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভিবিআই, ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগের এবং মঙ্গল কাব্যের সর্বশেষ বড় কবি কে? ভরতচন্দ্র রায়। ভরতচন্দ্র রায় বা রায়গুণাকর। আচ্ছা, এরপরে পরের প্রশ্নগুলোতে চলে যাই। 4 নম্বর অপশনে বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে যে কোন কবির হাতে মঙ্গল কাব্যের চরম উৎকর্ষতা পেয়েছে? এটা হচ্ছে ভরতচন্দ্র রায়গুণাকরের হাতে। আমরা দেখেছি যে আমাদের এই যে মঙ্গল কাব্যের যে কবিগুলো আছেন তারা যে লেখা লিখেছেন তার থেকে একটু আপডেট তিনি লিখেছেন এই আমাদের কি বলা যায় মঙ্গল কাব্যের একদম শেষের দিকে এসে ভরতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যে ভরতচন্দ্রের বিশেষত কি? তার বিশেষত শব্দ কুশলী ভাষা শিল্পী, অর্থাৎ তিনি শব্দ প্রয়োগের ক্ষেত্রে এবং ভাষা শিল্পী হিসেবে বিশেষ ভূমিকা রেখেছেন এই মঙ্গল কাব্যে। ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন? ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। কার? রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। এগুলো একটু অবশ্যই মনে রাখবেন। এরপরে 7 দাগে প্রশ্ন বলা হচ্ছে যে ভরতচন্দ্র কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন? একটু আগে বলেছি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের। কার? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের। এবং তার পরবর্তীতে কিন্তু এই কৃষ্ণচন্দ্র এই ভরতচন্দ্রকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন। 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র কোথাকার রাজা ছিলেন? রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা ছিলেন। কোথাকার? কৃষ্ণনগরের রাজা ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে কার সাথে তুলনা করেছেন? এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালা, রাজকণ্ঠের মণিমালা হিসেবে তুলনা করেছেন। এটা গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা আসতে দেখা গেছে। আচ্ছা, এরপর আমরা 10 দাগে যে প্রশ্ন, রাজসভাকবি ভরতচন্দ্রের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য। এই উক্তিটি কার? এই উক্তিটি রবি ঠাকুরের। কার? রবি ঠাকুরের। অর্থাৎ রাজসভাকবি ভরতচন্দ্রের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন যেন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য। এই কথাটা কার? রবি ঠাকুরের। 11 নম্বর প্রশ্নের উত্তর কি আছে? ভরতচন্দ্র কোন বিদেশি ভাষায় পণ্ডিত ছিলেন? ফার্সি। কোন ভাষায়? ফার্সি। 12 দাগের প্রশ্ন কি আছে? কবি ভরতচন্দ্র কার অত্যাচারে অতিষ্ঠ হয়ে নাগাষ্টক রচনা করেন? রামদেব নাগ। রামদেব নাগ, অর্থাৎ রামদেব নাগ বলতে আমাদের এই যে ওই সময়কার যে কৃষ্ণচন্দ্র ওই অংশের জমিদার। 13 দাগের যে প্রশ্ন সেটা বলা হচ্ছে যে কবি ভরতচন্দ্রের পিতা কার কোপ দৃষ্টিতে পড়ে সর্বস্ব হন? বর্ধমানের রাজমাতার কোপ দৃষ্টিতে পড়ে। তাহলে এখানে 13 দাগের যে প্রশ্ন সেটা হচ্ছে যে কবি ভরতচন্দ্রের পিতা কার কোপ দৃষ্টিতে পড়ে সর্বস্ব হন? সেটা হচ্ছে বর্ধমানের রাজমাতার কোপ দৃষ্টিতে। সর্বস্ব হারান, ধন সম্পদ সবকিছু হারান। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কবি ভরতচন্দ্র কার অত্যাচারে অতিষ্ঠ হয়ে নাগাষ্টক রচনা করেন? এটা হচ্ছে রামদেব নাগের। কার? রামদেব নাগের। আচ্ছা, পরের স্লাইডে যাই। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কবি ভরতচন্দ্র কার রোষ দৃষ্টিতে পড়ে কারাগারে বন্দী হন? বর্ধমান রাজার। সেটা একটু আগেই বললাম। 15 দাগে বলা হচ্ছে কবি ভরতচন্দ্র কারাগার থেকে পালিয়ে কি বেশে বহুদিন কাটান? সন্ন্যাসী বেশে। কি বেশে? সন্ন্যাসী বেশে।
16 দাগে বলা হচ্ছে সন্ন্যাসীর জীবন শেষে কবি সংসার জীবনে ফিরে জীবিকার জন্য কার স্বর্ণপন্ন হন? ইন্দ্র নারায়ণ চৌধুরী। ইন্দ্র নারায়ণ চৌধুরীর স্বর্ণপন্ন হন। 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কবি কোন কবি ইতিহাসকে কাব্যের মধ্যে সুষ্ঠু রূপে ব্যবহার করেছেন? কবি ভরতচন্দ্র রায়গণকর। এটা একটু ভালো করে দেখে রাখবেন যে কোন কবি ইতিহাসকে কাব্যের মধ্যে সুষ্ঠু রূপে ব্যবহার করেছেন। উত্তর হবে ভরতচন্দ্র রায়গণকর। প্রিয় ভাই বোন আমার, মোটামুটি আজকের আমাদের যে দুইটা টপিক, একটা হচ্ছে সৈয়দ আলাওল আর হচ্ছে ভরতচন্দ্র রায়গণকর, আমরা কিন্তু মৌলিক যে আলোচনা তাদের নিয়ে, তাদের জীবন, তাদের উল্লেখযোগ্য গ্রন্থ এবং যেগুলো পরীক্ষা আসার মতো বা এসেছে তো পূর্বে, সেগুলো নিয়ে আলোচনা শেষ করেছি। এখন হচ্ছে আপনারা কতটুকু বুঝলেন, কতটা মাথায় নিলেন, সেটা হচ্ছে পর্যবেক্ষণ করার সময়। আমাদের এখন প্রশ্ন যে আমরা আয়োজন করেছিলাম সেই পর্বে এসেছি। আমাদের প্রথম প্রশ্ন, পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে? পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে? এখানে যে অপশন দেওয়া আছে দৌলত কাজী, মাগন ঠাকুর, আলাওয়াল, শাহ মোহাম্মদ শগীর। উত্তর কি হবে? একটু দ্রুত উত্তর করবো আমরা। এক দাগে উত্তর কি হবে? যদিও মোটামুটি সবারই জানা। আচ্ছা, এক দাগে উত্তর কি হবে? আলাওয়াল। এক দাগে কি হবে? আলাওয়াল। সেটা আমরা কম বেশি সবাই জানি বা ইতিমধ্যে জানলাম। আমাদের দুই দাগের প্রশ্ন, মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? নাসির মাহমুদ, আলাওয়াল, সৈয়দ সুলতান, গরিবুল্লাহ। উত্তর কি হবে? আলাওয়াল। উত্তর কি হবে? আলাওয়াল। আচ্ছা, এরপরে আমরা তিন দাগে যে প্রশ্নটা, কবি আলাওয়ালের প্রথম রচনা, এইটা একটু আপনারা বলেন। এইটা আপনারা একটু বলেন যে কবি আলাওয়ালের প্রথম রচনা কি? হপ্তপয়কর, পদ্মাবতী, সাইফুল মুলক, বদিউজ্জামাল, গুলে বকাওয়ালি। এই চারটা অপশনের মধ্যে কবির প্রথম কাব্য কি? একটু উত্তর করার চেষ্টা করি যে তিন দাগে কি উত্তর হবে। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে পদ্মাবতী। সেটা কি হবে? পদ্মাবতী। আচ্ছা, এরপরে আমাদের পরের প্রশ্নটি 4 দাগে, পদ্মাবতী কি? পদ্মাবতী কি? অনুবাদ গ্রন্থ, মৌলিক গ্রন্থ, প্রেম কাহিনী, কোনোটিই নয়। এই যে 4 দাগ প্রশ্নের উত্তর কি হবে? আচ্ছা, 4 দাগের উত্তর হবে ক, অনুবাদ গ্রন্থ। উত্তর হবে কি? অনুবাদ গ্রন্থ। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আমার, আচ্ছা আমরা এখন একটু দ্রুত আগাই যাতে আমাদের ক্লাসটা আজকে পরিপূর্ণ হয়, পূর্ণতা পায়। আমাদের 5 দাগের প্রশ্নটি কি দেখেন, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা পরে এটা জাস্টিফাই করবো যে কে বেশি উত্তর দিয়েছেন, আমরা সে অনুযায়ী বুঝে নিব যে তারা মোটামুটি আজকে ক্লাসটা ভালো মতো করেছেন। 6 দাগের যে প্রশ্ন, পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওয়াল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। একটু দ্রুত উত্তর করেন, একটু দ্রুত। যে 6 দাগের যে প্রশ্ন, পদ্মাবতী কাব্যখানা, যেহেতু এটা অনুবাদ সাহিত্য, কিন্তু পদ্মাবতী আগে কোন কাব্যে ছিল? আমরা জানি যে পদ্মাবত, কিন্তু সেটা কোন ভাষার? প্রশ্নটি হলো সেটা। আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি প্রিয় ভাই বোন আমার, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, আমরা উত্তর দেখি এটা কি হবে। এটার উত্তর কি হবে? হিন্দি। এটার উত্তর কি হবে? হিন্দি। আচ্ছা, 7 দাগের প্রশ্ন হলো মহাকবি আলাওয়াল রচিত গ্রন্থ, এটা বোঝাই যাচ্ছে পদ্মাবতী। এটা কি হবে? পদ্মাবতী। আর এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে ইতিপূর্বে, বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভবিষ্যতেও আসতে পারে। কোন গ্রন্থটি আলাওয়াল কর্তৃক রচিত নয়? কোন গ্রন্থটি আলাওয়াল কর্তৃক রচিত নয়? আমরা জানি যে তার রচিত গ্রন্থের মধ্যে এইটা আছে, হপ্তপয়কর আছে, পদ্মাবতী আছে, তৌবা আছে। নেই কোনটি? ইউসুফ জুলেখা। নেই কোনটি? ইউসুফ জুলেখা। আচ্ছা, আমাদের 9 দাগের প্রশ্ন, সপ্তদশ শতকের কবি আলাওয়ালের প্রধান কাব্য কোনটি? এটা বোঝাই যাচ্ছে পদ্মাবতী। কি হবে? পদ্মাবতী। কবি আলাওয়ালের সময়কাল, এইটা আপনারা একটু উত্তর দেন। কবি আলাওয়াল কোন সময়কালের কবি? এটা ষোড়শ শতক, সপ্তদশ শতক, পঞ্চদশ শতক, অষ্টাদশ শতক। এই শতক নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম, যাতে সমস্যাটা না হয়। এই চারটার মধ্যে উত্তর কি হবে? অর্থাৎ 10 দাগের উত্তর কি হবে? একটু দ্রুত কমেন্ট করে আমরা জানাই। উত্তর হবে খ। উত্তর কি হবে? খ, সপ্তদশ শতক। কত সাল? সপ্তদশ শতক। আচ্ছা, এরপরে
আমাদের 11 দাগের যে প্রশ্নটি, মধ্যযুগের শেষ কবি ভরতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? মধ্যযুগের শেষ কবি ভরতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? আমরা কিন্তু উপস্থাপন করেছিলাম জন্মসাল মৃত্যুসাল। এখানে অপশন আছে 1756, 1752, 1760, 1762। তাহলে আপনাদেরকে উত্তর করতে হবে যে 11 দাগে উত্তর কি হবে। 11 দাগে উত্তর কি হবে একটু দ্রুত কমেন্ট করি। এই মুহূর্তে মোটামুটি যারা ক্লাসে যুক্ত আছেন, আমি বলতেই হবে যে আপনারা আসলেই স্টাডিয়াস, পড়ুয়া। আপনারা কিছু জানতে চান, শিখতে চান, পড়তে চান, সর্বসাকুল্যে চাকরিটা পেতে চান। অনেকেই বিভিন্ন সমস্যার কারণে হয়তো বা যুক্ত নেই বা চলে গেছেন। যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আসলেই পড়ুয়া স্টুডেন্ট। আচ্ছা, 11 দাগের উত্তর একটু দ্রুত দেন যে কি হবে। 11 দাগের উত্তর কি হবে? 1760। কত সাল? 1760। আচ্ছা, এরপরে মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভরতচন্দ্র রায়গুণাকর। ভরতচন্দ্র রায়গুণাকর। আচ্ছা, এরপরে 13 দাগের যে প্রশ্নটি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছে কে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কিন্তু ভরতচন্দ্র রায়গুণাকরের কথা, কিন্তু বলেছেন কার মাধ্যমে? ভারদত্ত, টাট সওদাগর, ঈশ্বরী পাটনি, নলকূপ। এই চারটার মধ্যে এইটা আপনারা উত্তর করবেন, আমি বলবো না। এটা একটা ইউনিক প্রশ্ন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছে কে? ভারদত্ত, টাট সওদাগর, ঈশ্বরী পাটনি নাকি নলকূপ? 13 দাগের উত্তর কি হবে? ক, খ, গ, ঘ, কোনটা? মাহমুদা খাতুন বলেছেন তার গ। এরপর দেখি আর কে কি বলে উত্তর। আচ্ছা, যাক, আমরা এটা ঈশ্বরী পাটনি, এটাই সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই। 15 দাগের যে প্রশ্নটি, 15 দাগের প্রশ্নটি হলো যে কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে? এটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে? আমরা কিন্তু আলোচনার সময় বলেছিলাম যে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ, একদম শেষতম কবি কে? ভরতচন্দ্র রায়গুণাকর। আবার মধ্যযুগের শেষ কবি আমরা কাকে বলেছিলাম? ভরতচন্দ্র রায়গুণাকর। উত্তর কি হবে? খ। উত্তর কি হবে? খ। আচ্ছা, এরপরে 16 দাগের প্রশ্ন হলো বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? এটাও জেনে রাখেন। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? ভরতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? ভরতচন্দ্র রায়গুণাকর। এরপরে 17 দাগের প্রশ্নটি হলো মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি কে? ভরতচন্দ্র। তাহলে দেখেছেন আমরা আলোচনা যা যা করেছি, প্রশ্ন কিন্তু তাই, এবং এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস, ব্যাংক, এনটিএসসি বিভিন্ন পরীক্ষার থেকে সংগ্রহ করা। আচ্ছা, 18 দাগ কি? ভরতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেছেন? ভরতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেছেন? উত্তর কি হবে? অন্নদামঙ্গল। উত্তর কি হবে? অন্নদামঙ্গল। আচ্ছা, এরপরে 19-এ যায়। ভুরসুট পরগনার পেরোয়া গ্রামে জন্মগ্রহণ করেন কে? আমরা বলেছি ভরতচন্দ্র রায়গুণাকর। কে? ভরতচন্দ্র রায়গুণাকর। এরপরে কোনটি কবি ভরতচন্দ্রের উপাধি? বোঝা যাচ্ছে রায়গুণাকর। আচ্ছা, এরপরে রায়গুণাকর কার উপাধি? এটাও বোঝা যাচ্ছে ভরতচন্দ্র রায়গুণাকরের, অর্থাৎ একই কথা বারবার আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? ভরতচন্দ্র রায়গুণাকর। ভরতচন্দ্র রায়গুণাকর। এরপরে অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? আমরা তো আলোচনা করেছি ভরতচন্দ্রকে নিয়েই, এই জন্য প্রশ্ন উত্তর তো ওইটাই হবে। কিন্তু অনেক সময় যখন প্রশ্ন আসবে বুঝতে যাতে কষ্ট না হয়, এই জন্য এগুলো মুখস্থ করে রাখবেন। উত্তর কি হবে? ভরতচন্দ্র রায়গুণাকর। এবার আমাদের 24 নম্বর প্রশ্নের যে উত্তরটা, সেটা আপনারা বলবেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এই প্রার্থনা ধ্বনিত হয়েছে? আমরা একটু আগে দেখেছি যে ঈশ্বরী পাটনি এই কথাটা বলেছেন, কিন্তু এটা কোন কাব্যে আছে এই কথাটা? অন্নদামঙ্গল, পদ্মাবতী, অক্ষমালা, লাইলি মজনু। প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু এই 24 দাগের উত্তরটা দেবেন। 24 দাগের উত্তর কি হবে বলুন? আমরা কিন্তু ক্লাসের একদম শেষ পর্যায়ে
24 দাগের উত্তর কি হবে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। খুবই জনপ্রিয় একটা লাইন, একটা চরণ। আমরা জানি এটা ভারতচন্দ্র রায়গুণাকরের কথা। বলিয়েছেন ঈশ্বরী পাটনের মাধ্যমে, কিন্তু কোন কাব্যে এই কথাটা আছে? উত্তর কি হবে? অন্নদামঙ্গল। উত্তর কি হবে? অন্নদামঙ্গল কাব্যে এই কথাটি আছে। আচ্ছা, আমাদের সর্বশেষ প্রশ্ন, বড়র প্রীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণে হাতে চাঁদ, চরণ দুটি কার রচনা? এটা অবশ্যই মুখস্থ করে রাখবেন। অনেক সময় চরণ দিয়ে দেয় এবং বলা হয় যে এটা কার। বড়র প্রীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণে হাতে চাঁদ, এই চরণ দুটি কার রচনা? কার? এটা ভারতচন্দ্র রায়গুণাকরের। কার? ভারতচন্দ্র রায়গুণাকরের। এই 25 নম্বর প্রশ্নের মধ্য দিয়ে আমরা মোটামুটি আজকের লাইভ সেশনটা শেষ করতে চলেছি। আশা করি আপনাদের ক্লাসটা তথ্যবহুল এবং মোটামুটি উপকার আসবে। তো আজকের ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের শুভঙ্কর স্যার। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে প্রথম 10টা আর পরের 15টা, এই যে 25টা প্রশ্নের যে আমরা একটা পরীক্ষা নিলাম, কার কতগুলো হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন যে স্যার আমার এই 25টার মধ্যে এতগুলো হয়েছে। অর্থাৎ এটাকে বলা হয় কনফিডেন্স বা আত্মবিশ্বাস। ক্লাসটা করে আপনি এই যে প্রশ্ন যখন বললাম তখন আপনি জানতেন কিনা, বা কতগুলো আগেই জানতেন, বা আজকের এই ক্লাসের পরে জেনেছেন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুভঙ্কর স্যারের ক্লাস কেমন লাগলো, ভালো লাগুক বা মন্দ লাগুক, অবশ্যই আলোচনা সমালোচনা করবেন, তাহলে আমি নিজেকে আপডেট করতে পারবো। আমি চাই যে ভালো মন্দ দুইটাই বলবেন। যাই হোক,